অন্ধকারের ঘনত্ব যত বাড়ে, চেনা চারপাশটা ততই অচেনা হতে শুরু করে। আমরা যা দেখতে পাই না তার কি সত্যিই কোনো অস্তিত্ব নেই, নাকি অন্ধকারের আড়ালে লুকিয়ে আছে অন্য এক জগৎ? প্রথম সিজনের বিপুল জনপ্রিয়তার পর স্বপ্নকতক আবার ফিরছে, হাড় হিম করা ভয়ের সেই চেনা শিহরণ নিয়ে। যেখানে ভূতের ভয় সিজন 2। আপনি তৈরি তো? আমি অধ্যাপক অমলেশ চক্রবর্তী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ভারতীয় ইতিহাস ও বৈদিক দর্শনের অধ্যাপক। সারা জীবন ধরে বহু কিংবদন্তি, তাম্রলিপি, গুপ্ত শিলালেখ আর পরিত্যক্ত স্থাপত্য নিয়ে গবেষণা করেছি। কিন্তু আজ যে ঘটনাটা লিখে রেখে যাচ্ছি সেটা ইতিহাস নয়, আবার পুরোপুরি অলৌকিকও নয়। কারণ সেই রাত আমাকে শিখিয়েছিল মানুষের সবচেয়ে বড় ভয় ভূত নয়, ভুলে যাওয়া জ্ঞান। 1891 সালের শেষের দিক নদিয়া জেলার প্রত্যন্ত অঞ্চলে ব্রিটিশদের তৈরি এক বিশাল নীলকুঠি, দেওরাখোলা নীলকুঠি। চারদিকে নীল চাষের শুকনো ক্ষেত, বিশাল ইটের চিমনি, ভাঙা গুদামঘর, আর মাঝখানে ইংরেজদের নির্মিত দুতলা প্রাসাদ। দিনের আলোতেও জায়গাটা যেন কুয়াশা চাদরে ঢাকা থাকত। গ্রামের লোকেরা সূর্য ডোবার আগেই ওই রাস্তা ছেড়ে চলে যেত, কারণ কথিত ছিল সন্ধ্যার পরে নীলকুঠির ভিতর থেকে শোনা যায় সংস্কৃত মন্ত্রোচ্চারণ, লোহার শিকল টানার শব্দ, আর এমন এক মানুষের হাসি যার শরীর নাকি বহু বছর আগেই মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছে। সরকারি আর্কাইভে খুঁজতে গিয়ে আমি জানতে পারি 1878 সালে 5 জন ব্রিটিশ অফিসার এবং 2 জন পাদ্রী এই নীলকুঠির ভিতরে প্রবেশ করেছিলেন। তাদের কেউ আর ফিরে আসেনি। তদন্তে কোনো মৃতদেহ পাওয়া যায়নি, শুধু একটি পোড়া তালপাতার পুঁথি উদ্ধার হয়েছিল, যার প্রথম 4টি মন্ত্র ছিঁড়ে গেলেও শেষের পাতায় কেবল একটি লাইন লেখা ছিল, পঞ্চম মন্ত্র জাগ্রত হলে মানুষ দেবতা নয়, নিজের ভয়ের দাস হয়ে ওঠে। আমি সিদ্ধান্ত নিলাম বিষয়টি নিজে তদন্ত করব। সঙ্গে নিলাম আমার গবেষণা সহকারী নিশীথকে, অত্যন্ত মেধাবী, যুক্তিবাদী, কিন্তু অদ্ভুত রকমের কৌতূহলী এক যুবক। আর ছিল আমার ছাত্রী হেমাঙ্গিনী। বৈদিক ভাষা নিয়ে তার গবেষণা অসাধারণ। দুর্লভ সংস্কৃত লিপি পড়ার ক্ষমতা ছিল ওর। নীলকুঠির সামনে পৌঁছে নিশীথ মৃদু হেসে বলল, স্যার, একটা জিনিস বুঝলাম না, ব্রিটিশরা তো বেদ বিশ্বাস করতো না, তাহলে বৈদিক মন্ত্রের সঙ্গে নীলকুঠির সম্পর্ক কি? আমি চারপাশে তাকিয়ে উত্তর দিলাম, এটাই সবাই ভুল করে নিশীথ। ব্রিটিশরা বিশ্বাস করুক বা নাই করুক, তারা ভারতীয় প্রাচীন জ্ঞান নিয়ে ভীষণ আগ্রহী ছিল। অনেক বৈদিক পুঁথি তারা লন্ডনে পাঠিয়েছিল, কিন্তু কিছু জ্ঞান তারা বুঝতে পারেনি। আর মানুষ যখন না বুঝে কোনো শক্তিকে ব্যবহার করতে যায়, তখন সেই শক্তি তাকে ব্যবহার করে।
হেমাঙ্গিনী ধীরে বলল, স্যার, এই দেওয়ালের গায়ে যে চিহ্নগুলো আছে এগুলো তো বৈদিক যজ্ঞবেদীর অগ্নিকোণের নকশা, কিন্তু এগুলো উল্টো করে আঁকা হয়েছে। আমি থমকে গেলাম। ঠিক বলেছ, বৈদিক প্রতীককে উল্টো করলে সেটার উপাসনা থাকে না, সেটা হয়ে ওঠে বিকৃতি। আমরা ভেতরে ঢুকলাম। পুরো ভবন জুড়ে পচা নীলের গন্ধ। কাঠের সিঁড়ি নিজে থেকেই কেঁপে উঠছে। কোথাও বাতাস নেই, অথচ ছেঁড়া পর্দাগুলো যেন কারো শ্বাসে দুলছে। নিচতলার গবেষণাগারে আমরা একটা বিশাল পাথরের বেদি দেখতে পেলাম, চারদিকে ইংরেজিতে লেখা নোট। দ্য ফিফথ চ্যান কন্ট্রোলস পারসেপশন। হেমাঙ্গিনী তালপাতার পুঁথির লেখা পড়তে শুরু করলো। হঠাৎ নিশীথ ফিসফিস করে বলল, স্যার, আপনি কি কিছু বললেন? না তো। কিন্তু আপনার গলায় কেউ আমাকে ডাকলো। এরপরেই ওর চোখ স্থির হয়ে গেল। ধীরে ধীরে ওর ঘাড় 180 ডিগ্রি ঘুরে গেল। ঠোঁট না নড়লেও অন্য এক কণ্ঠস্বর ভেসে এলো। পঞ্চম মন্ত্র অসম্পূর্ণ, শেষ করো। নিশীথ নিজের নখ দিয়ে মেঝেতে সংস্কৃত অক্ষর কাটতে শুরু করলো। আঙুলের নখ ভেঙে রক্ত বেরোচ্ছে, কিন্তু ওর মুখে যন্ত্রণার কোনো চিহ্ন নেই। হেমাঙ্গিনী আতঙ্কে কেঁপে উঠে বলল, স্যার, ওর শরীরের ছায়াটা ওর সঙ্গে মিলছে না। আমি তাকিয়ে দেখি নিশীথ স্থির হয়ে দাঁড়িয়ে, অথচ মাটিতে পড়া তার ছায়া হামাগুড়ি দিয়ে বেদির দিকে এগোচ্ছে। আমি বৈদিক শান্তি মন্ত্র উচ্চারণ করতেই নিশীথ হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে গেল। জ্ঞান ফেরার পর ও বলল, আমি কিছুই মনে করতে পারছি না, শুধু একটা বৃদ্ধ ব্রাহ্মণকে দেখেছি। উনি বলছিলেন, মন্ত্র পড়ো না, অর্থ বুঝো। কিন্তু আমি তখনও বুঝতে পারিনি এটা ছিল কেবল শুরু। রাত বাড়তেই আমরা দ্বিতীয় তলায় উঠলাম। সেখানে একটি গোপন কক্ষ। দেওয়ালে ইংরেজ বিজ্ঞানীদের আঁকা মানব মস্তিষ্কের ছবি, পাশে বৈদিক যজ্ঞচক্রের নকশা। আমি বললাম, দেখো, এরা ভূত ডাকার চেষ্টা করেনি, এরা মানুষের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছে। হেমাঙ্গিনী বিস্ময়ে বলল, মানে? বেদের কিছু মন্ত্র শব্দের জন্য নয়, কম্পাঙ্কের জন্য। ভুলভাবে ব্যবহার করলে মানুষ নিজের ভয়কে বাস্তব বলে দেখতে শুরু করে। ঠিক তখনই পুরো ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল, আর চারদিক থেকে শত শত মানুষের কান্না। অন্ধকারের মধ্যে একে একে ভেসে উঠতে লাগলো 7টি ছায়ামূর্তি। তাদের মুখ নেই, শুধু চোখ, আর প্রত্যেকের গলায় ব্রিটিশ অফিসারের পরিচয়পত্র ঝুলছে। নিশীথ কাঁপা গলায় বলল, ওরা এগিয়ে আসছে। আমি বললাম, চোখ বন্ধ করো, কিন্তু ও শুনল না। একটি ছায়া নিশীথের বুকের ভিতর ঢুকে গেল।
ও হঠাৎ মাটিতে পড়ে অস্বাভাবিক শক্তিতে হামাগুড়ি দিতে লাগলো। তারপর নিজের গলায় নিজের হাত চেপে ধরে হাসতে লাগলো। আপনি দেরি করে ফেলেছেন। ওর গলার স্বর আর মানুষের ছিল না। হেমাঙ্গিনী কাঁদতে কাঁদতে বলল, নিশীথ, আমাদের দিকে তাকাও। ও ধীরে মাথা তুলল। চোখের মনি সম্পূর্ণ সাদা। তারপর এক নিঃশ্বাসে প্রাচীন সংস্কৃতে উচ্চারণ করে ফেলল এমন এক মন্ত্র যেটা কোনো আধুনিক গবেষকের জানার কথা নয়। সেই মুহূর্তেই পুরো নীলকুঠি কেঁপে উঠল। ছাদের ফাটল দিয়ে কালো ধোঁয়া নিচে নেবে এলো। আমরা তিনজন প্রাণপণে নিচে দৌড়ে এলাম। বাইরে এসে আমি পুঁথির শেষ অংশটা আবার পড়লাম। সেখানে ছোট্ট একটা লাইন লেখা ছিল, পঞ্চম মন্ত্র উচ্চারণের জন্য নয়, এটি একটি সতর্ক বার্তা। হঠাৎ আমার মাথায় সব পরিষ্কার হয়ে গেল। আমি নিশীথের দিকে তাকিয়ে বললাম, আমরা এতক্ষণ ভুল করছিলাম। এটা কোনো আধ্যাত্মিক মন্ত্র নয়, এটি সাংকেতিক নির্দেশ। হেমাঙ্গিনী অবাক। তাহলে? আমি বললাম, প্রথম 4টি মন্ত্র মানুষের ইন্দ্রিয়কে স্থির রাখার নিয়ম। পঞ্চমটি ইচ্ছে করে বাদ দেওয়া হয়েছিল, কারণ সেটা পড়লে মানুষের মস্তিষ্ক নিজের ভয়কে বাস্তব করে তোলে। ব্রিটিশ গবেষকেরা ভেবেছিল এটা অতি প্রাকৃত শক্তি, তাই পরীক্ষার সময় সবাই একে অপরকে দানব ভেবে হত্যা করে। ঠিক তখনই নিশীথ আবার দাঁড়িয়ে উঠল। ও এবার পুরোপুরি অন্য মানুষ, মুখে বিকৃত হাসি, চোখে কালো শিরা। নিশীথ ধীরে ধীরে বলল, অমলেশ, এত বছর পর আবার কেউ সত্যিটা বুঝেছে। আমি স্তব্ধ। তুমি কে? আমি সেই ব্রাহ্মণ যাকে এই নীলকুঠির নিচে জীবন্ত খবর দিয়েছিল ওরা। আমি কাউকেও হিসাব দিইনি, শুধু শেষ মন্ত্র লুকিয়ে রেখেছিলাম, কারণ মানুষ প্রস্তুত ছিল না। হঠাৎ নিশীথের শরীর একসঙ্গে কাঁপতে শুরু করলো। হাড় ভাঙার শব্দ, মেরুদণ্ড বাঁকাচ্ছে, চোখ থেকে কালো জল গড়িয়ে পড়ছে। তার ছায়া শরীর থেকে আলাদা হয়ে ছাদের উপর উঠে গেল। নীলকুঠির প্রতিটি ঘর থেকে একসঙ্গে শত শত কণ্ঠে উচ্চারণ ভেসে এলো। পঞ্চম মন্ত্র উচ্চারণ নয়, উপলব্ধি, উপলব্ধি। চারদিকে দাঁড়িয়ে থাকা মুখহীন ছায়াগুলো মুহূর্তের মধ্যে ভেঙে ধুলোর মতো মিলিয়ে গেল।
আমি সঙ্গে সঙ্গে পুঁথির শেষ পাতাটি আগুনে পুড়িয়ে দিলাম। আগুন লাগতেই পুরো নীলকুঠি কাঁপতে শুরু করলো। ইট ভাঙছে, দেয়াল ফেটে যাচ্ছে, নিশীথ মাটিতে লুকিয়ে পড়ে জ্ঞান হারালো। আমরা কোনোভাবে ধ্বংসস্তূপের বাইরে বেরিয়ে এলাম। পরদিন সূর্য ওঠার পর গ্রামের মানুষ দেখল যেখানে এতদিন নীলকুঠি দাঁড়িয়েছিল সেখানে শুধু পোড়া ইট আর ছাই। কোনো বেদি নেই, কোনো গোপন কক্ষ নেই, কোনো পুঁথিও নেই। অনেক বছর কেটে গেছে, নিশীথ বেঁচে আছে, কিন্তু সেই রাতের পর থেকে সে কখনো সংস্কৃত উচ্চারণ করে না। হেমাঙ্গিনী তার গবেষণাপত্রে লিখেছিল, সব বৈদিক জ্ঞান শক্তি নয়, কিছু জ্ঞান মানুষের সীমাবদ্ধতাকে রক্ষা করার জন্য ইচ্ছাকৃতভাবে অসম্পূর্ণ রাখা হয়েছে। আর আমি আজও মাঝরাতে ঘুম ভেঙে গেলে কখনো কখনো শুনতে পাই সেই নীলকুঠির ভাঙা করিডোর থেকে ভেসে আসছে এক শান্ত অথচ ভয়ঙ্কর কণ্ঠ। মন্ত্রকে যারা শক্তি ভাবে তারা হারিয়ে যায়, মন্ত্রকে যারা অর্থ দিয়ে বোঝে তারাই ফিরে আসে। সেদিনের পর থেকে আমি আর কোনো দিন নীলকুঠির পঞ্চম মন্ত্র অনুসন্ধান করিনি। কারণ ইতিহাসে কিছু দরজা বন্ধ থাকাই মানবজাতির জন্য সবচেয়ে নিরাপদ।